নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল স্টাডি অনে। আজকে আমরা শুরু করতে চলেছি ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ষোড়শ মহাজন পদ। তো আমরা সকলে অবগত বা সকলে কিছুটা হলেও পরিচিত আছি এই ষোড়শ মহাজন পদ সম্বন্ধে। তো ষোড়শ মহাজন পদ কাকে বলে প্রথমে আমরা এইটা জানবো। ঠিক আছে, দেখো আমরা সবাই মোটামুটি একটু জানি যে খ্রিস্টপূর্ব 600 শতকের সময় উত্তর পূর্ব ভারতে কিছু রাষ্ট্রে বিভক্ত ছিল। সেই রাষ্ট্রের সংখ্যা কতগুলি ছিল না, তো সেই রাষ্ট্রের সংখ্যা ছিল 16টি। এই একত্রে এই 16টি রাষ্ট্রকে বলা হতো ষোড়শ মহাজন পদ। ক্লিয়ার? এবার স্যার কোশ্চেনটা হচ্ছে যে ষোড়শ মহাজন পদ সম্বন্ধে আমরা জানলাম কোথা থেকে বা কীভাবে জানতে পারি, সেটা যদি আমরা দেখতে পাই বা জানতে পারি, সেটা দুটো ধর্মগ্রন্থ ছিল তৎকালীন। একটা ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ আর একটা হচ্ছে জৈন ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মগ্রন্থ যেটার নাম ছিল অঙ্গুরি ত্রিকাই, আর জৈন ধর্মগ্রন্থ যেটা ছিল ভগবতী সূত্র। এই দুটো ধর্মগ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজন পদ সম্বন্ধে জানতে পারি। এবার কোশ্চেনটার একটা কোশ্চেন হচ্ছে যে এই ষোড়শ মহাজন পদগুলির মধ্যে সবচাইতে বেশি যে বংশটা শক্তিশালী ছিল বা বেশি রাজত্ব করেছিল, সেই বংশটার নাম হচ্ছে মগধ বংশ। আজ আমরা মগধ বংশ সম্বন্ধেই আজ আমরা জানবো টোটালি। তো মগধ বংশে 4টে রাজ্য বেশি রাজত্ব করেছিল। 4টে রাজ্য বলা ভুল হবে, সেটা 4টে বংশ। সেই 4টে বংশ কি কি? সেই 4টে বংশ হচ্ছে একটা হর্যাঙ্গ বংশ, একটা শিশুনাগ বংশ, একটা হচ্ছে নন্দ বংশ, একটা হচ্ছে মৌর্য বংশ। তাহলে কী কী বললাম, আই রিপিট। একটা হচ্ছে হর্যাঙ্গ বংশ, একটা হচ্ছে শৈশুনাগ বংশ বা শিশুনাগ বংশ, একটা হচ্ছে নন্দ বংশ, একটা হচ্ছে মৌর্য বংশ। তো প্রথমে এবার এই একটা একটা করে বংশকে ধরবো আর এর পোস্টমর্টম করবো। ঠিক আছে, চলো প্রথমে ধরছি হর্যাঙ্গ বংশ। যেটা সময়কাল যদি বলি, সেটা সময়কালটা হচ্ছে 545 টু 433 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এবার এই হর্যাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই হর্যাঙ্গ বংশের মেনলি প্রতিষ্ঠাতা ছিলেন মগধ রাজ্যে বিম্বিসার। মগধ রাজ্যের রাজা বিম্বিসার ছিলেন হর্যাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তাহলে কে ছিলেন হর্যাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা? বিম্বিসার। বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ, যেটা প্রথমে ছিল গিরিব্রজ, সেখান থেকে রাজগৃহে স্থানান্তরিত করা হয়। নেক্সট জানবো এই বিম্বিসার তথা বিম্বিসারের এই প্রত্যেক রাজারাই কিছু না কিছু উপাধিতে ভূষিত হতেন। তো বিম্বিসারের উপাধি ছিল কি? শ্রেণিক। আর এই হর্যাঙ্গ বংশকেই বলা হয়, হর্যাঙ্গ বংশের পরম্পরায় ছিল একজন পুত্র তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসা। যেমন আমরা দেখি বিম্বিসারকে হত্যা করেন তারই পুত্র অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। তার আর একটা জিনিস জানবো, যেটা হচ্ছে বিম্বিসারের স্ত্রীগণ। অর্থাৎ বিম্বিসারের আমরা যদি দেখি, বিম্বিসারের ছিল 4টে স্ত্রী ছিল। সেই স্ত্রীগুলো কে কে ছিল? একটা ছিল কৌশল রাজকন্যা কৌশল দেবী, যিনি ছিলেন বিম্বিসারের প্রধান স্ত্রী। তারপরে ছিলেন বৈশালী লিচ্ছবী রাজকন্যা চেল্লনা। তারপর ছিলেন বিদেহ রাজকন্যা ছিলেন বাসবী, আর মদ্র রাজকন্যা ছিলেন ক্ষেমা। তো হচ্ছে কৌশল দেবীকে বিবাহ করে বিম্বিসার কি পেয়েছিলেন? কাশী গ্রামটা যৌতুক হিসাবে পেয়েছিলেন। এবার বিম্বিসার এই পর্যন্ত এতটা জানলে বিম্বিসার সম্বন্ধে যথেষ্ট জানা হয়ে গেল আমাদের। এবারে বিম্বিসারের পর কে সিংহাসনে বসেন? বিম্বিসারের পর সিংহাসনে বসেন তার পুত্র অজাতশত্রু কিন্তু কী করেছিলেন? তার পিতাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন অজাতশত্রু। এবার অজাতশত্রু যখন সিংহাসনে বসলেন, অজাতশত্রু ছিলেন ওই চেল্লনার গর্ভজাত সন্তান। বৈশালীর যে লিচ্ছবী রাজকন্যা চেল্লনা ছিল, ওই চেল্লনার গর্ভজাত সন্তানই ছিলেন এই বিম্বিসার নয়, অজাতশত্রু। এবার এই অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক, আর বিম্বিসারের উপাধি ছিল কি? শ্রেণিক। এই কুনিক উপাধি নিয়ে অজাতশত্রু বিবাহ করেছিলেন ভজিরা কুমারী কৌশলরাজ প্রসেনজিতের কন্যাকে। এবার অজাতশত্রু কত বছর যুদ্ধের পর বৈশালী রাজ্য দখল করেন? একটা কোশ্চেন, ভালো কোশ্চেন। সেটা হচ্ছে 16 বছর রাজত্ব করার পর তিনি বৈশালী রাজ্য দখল করেন। এবার অজাতশত্রুর পর সিংহাসনে বসেন তার পুত্র উদয়ভদ্র বা উদয়মান
বা উদীয়ন, যেটা 459 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই উদয়ভদ্র তিনি কি করেন, তাদের রাজধানী যে রাজগৃহ ছিল, সেই রাজগৃহ থেকে রাজধানী স্থানান্তরিত করেন কোথায়, সেটা হচ্ছে গিরিব্রজ, এই পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। এবার পাটলিপুত্র কোথায় অবস্থিত? পাটলিপুত্র অবস্থিত হচ্ছে গঙ্গা এবং যমুনার যে সংযোগস্থল, সেখানে অবস্থিত হচ্ছে পাটলিপুত্র। হর্যাঙ্গ বংশের, এবার লাস্ট যদি আমরা দেখি যে হর্যাঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন, হর্যাঙ্গ বংশের শেষ রাজা ছিলেন নাগদাস বা নাগদশক। দেখো আমরা এখান থেকে খুব কম জানবো, যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো জানবো, বেশি পড়ে কোনো লাভ নেই। যতটা আমার রিপিট হয়েছে কোশ্চিন, সেই সকল কোশ্চিনগুলোকেই তোমাদেরকে এখানে আলোচনা করা হবে। অবশ্যই এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে, আমাকে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। এখন এতটাই কম্পিটিশন হয়ে আছে, স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। আমি যদি সব জানতে চাই, অবশ্যই আমার কাজে লাগবে, আমি সব জানছি, জানা খারাপ নয়, বাট আমাকে এমনভাবে জানতে হবে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আর কি রিপিট হয়, সেই কোশ্চেনগুলো বেশি ফোকাস করতে হবে, সেই কোশ্চেনগুলোর প্রতি বেশি আমাকে দেখতে হবে, সেই কোশ্চেনগুলোকে আমাকে বেশি করে পড়তে হবে। তবেই আমি এখানে আমার যতটা প্রয়োজন নম্বর, আমি ততটা নম্বর ক্যারি করতে পারবো। এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার চলো লাস্ট এখান থেকে যে একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে দুটো কোশ্চেন হয়। একটা হচ্ছে হর্যাঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন। হর্যাঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন অজাতশত্রু। আর এই হর্যাঙ্গ বংশের যে বিম্বিসার বললাম, বিম্বিসার কার সমসাময়িক ছিলেন? বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক। এই অজাতশত্রুর সময়তে আমরা জানি বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়। এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন, এই বৌদ্ধ সম্মেলনগুলি নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেবো, ঠিক আছে? তো কোনো চাপ নেই, ওইগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করে দেবো। আর আজকের ভিডিওটা এই হর্যাঙ্গ বংশটা কমপ্লিট। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে শিশুনাগ বংশ। তো শিশুনাগ বংশটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তার আগে অবশ্যই তোমার পড়াশোনা তুমি ঠিকঠাকভাবে করো, তোমার সাকসেস তোমার সামনে একদিন অটোমেটিক্যালি তুমি আসবে। তুমি চিন্তার কোনো কারণ নেই, তুমি তোমার সাকসেসের পিছনে না ছুটে তুমি তোমার পড়ার পেছনে ছোটো, দেখবে সাকসেস অটোমেটিক তোমার সামনে এসে উপস্থিত হবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।